কাতারে আজ ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র নয়, জব্দ অর্থ ফেরাতেই দোহার আলোচনা করছে তেহরান। ইসরায়েলের কাছ থেকে F-15 জঙ্গি বিমানসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে সৌদি ও কাতার। গোপনেই হয়েছে অস্ত্র বাণিজ্য। পুশ ইন নিয়ে সীমান্ত উত্তেজনার মধ্যেই চিকেন নেকে ভারতের নজিরবিহীন তৎপরতা, বিভিন্ন বাহিনীর যৌথ মহড়া। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আমি ওমর ইনাম। কাতারের দোহায় আজ ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। তেহরানের অনুরোধেই এই বৈঠক হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, তারা বৈঠক করবেন কাতারের সঙ্গে। ইরানের জব্দ করা অর্থ ফেরানোই হবে তাদের এই বৈঠকের মূল এজেন্ডা। প্রয়োজনে হরমুজ পরিস্থিতি নিয়েও কাতারের সঙ্গে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। নতুন করে উত্তেজনা শুরুর পর নাকি ইরান ফের শান্তি আলোচনার অনুরোধ জানিয়েছে। তেহরানের অনুরোধে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আবার বৈঠকে বসবে ইরান যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আবার আলোচনায় বসতে চেয়েছে, আগামীকাল দোহায় বৈঠক হবে। সোমবারই দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের দাবিকে মিথ্যা আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকের সূচি নেই। ভাষ্য, সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে কাতার যেতে পারে ইরানি প্রতিনিধি দল, তবে তা মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের জন্য নয়। প্রথম দফার কারিগরি বৈঠকের সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। প্রয়োজনীয় শর্ত পূরণ এবং তারিখ চূড়ান্ত করার পরই আলোচনা শুরু হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে পরামর্শ চলছে। উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উঠে আসে হরমুজ ইস্যু। বলেন, হরমুজ দিয়ে চলাচলের জন্য নিরাপদ পথ কোনটি হবে তা ইরানই নির্ধারণ করবে। জলপথটি থেকে মাইন অপসারণেও বিদেশি কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে সমঝোতা একটি দ্বিপাক্ষিক বিষয় মনে করিয়ে দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র যেমন আচরণ করবে তেমন আচরণই করবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে কোনো মূল্যে এখন এই যুদ্ধ থেকে বের হতে চান তিনি। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলেছেন, সেভ আমেরিকা ভোটিং অ্যাক্ট ছাড়া বাকি সবকিছুই তার কাছে এখন একঘেয়ে। ইফফাতিরা, স্টার নিউজ। ইসরায়েলের কাছ থেকে F-15 জঙ্গি বিমান, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কম্পিউটার নিয়ন্ত্রিত কমব্যাট হেলমেট কিনেছে কাতার ও সৌদি আরব। ইসরায়েলের কাছ থেকে 11টি F-15 জঙ্গি বিমান কিনেছে কাতার। দেশ দুটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহায়তা চুক্তি না থাকলেও গোপনেই চলছে অস্ত্র বাণিজ্য। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে 11টি F-15 জঙ্গি বিমান কিনেছে কাতার। এর মধ্যে 3টি বিমানে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি করা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত বছর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরে যান। তখন তার বিমানে এলবিটের এই প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত ছিল। এটি শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করে সম্ভাব্য যে কোনো হামলাকে বিভ্রান্ত বা লক্ষ্য ভ্রষ্ট করে দিতে পারে। একই প্রযুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিমান উইংস অফ জায়ন এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বিমান সহ আরও অনেক বিমানে ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে যুক্তরাষ্ট্র কাতার চুক্তির অধীনে F-15QA যুদ্ধবিমান বিক্রির সময় ইসরায়েলি কোম্পানিগুলো $150 থেকে $250 মিলিয়ন সাবকন্ট্রাক্ট জিতেছিল। এর আওতায় তারা বিমান প্রতিরক্ষার উন্নত যন্ত্রাংশ এবং এসব প্রযুক্তি ব্যবহার করে, যার মধ্যে ছিল প্রায় 160টি কম্পিউটার নিয়ন্ত্রিত কমব্যাট হেলমেট, যার প্রতিটির দাম প্রায় $2 লাখ। বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবকেও 462টি একই মানের হেলমেট সরবরাহ করে এলবিট। এই উন্নত হেলমেটগুলোর স্ক্রিনে ফ্লাইট ডেটা প্রদর্শিত হয়, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত করে দ্রুত আঘাত হানার সুবিধা দেয়। ইসরায়েলের সাথে কাতার ও সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহযোগিতা নেই। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা থাকলেও ইরান যুদ্ধের কারণে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে কাতার প্রশ্নে বরাবরই নেতিবাচক ইসরায়েল। প্রতিবেদন বলছে, বৈরী রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও কাতারের সাথে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য বাধাগ্রস্ত হয়নি, বরং গোপনে অস্ত্র বাণিজ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট কাতারের রাজপরিবারের কাছ থেকে হাজার হাজার ডলার আয় করেছে। ইফাতিরা, স্টার নিউজ। হরমুজ প্রণালী খোলার বিষয়ে সহযোগিতা নিয়ে অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে আগামী 7 ও 8 জুলাই তুরস্কে হতে যাচ্ছে ন্যাটো শীর্ষ সম্মেলন। আঙ্কারার এই বৈঠকে যোগ দেবেন ন্যাটো জোটের নেতারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, প্রতিরক্ষা শিল্প বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা ও ইউরোপীয় নিরাপত্তা জোরদার করার উদ্যোগে আঙ্কারার অংশগ্রহণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। ইস্তাম্বুলে ন্যাটো সদস্য দেশগুলোর উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোয়ান আরও বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প বাণিজ্যের উপর মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর আরোপিত বিধিনিষেধ জোটের চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে। milli güvenlik hassasiyetlerini gözeten শীর্ষ সম্মেলন থেকে আমাদের প্রধান প্রত্যাশা হল এমন সাফল্য অর্জন করা যা মিত্রদের জাতীয় নিরাপত্তার সংবেদনশীলতা বিবেচনায় রেখে জোটের সংহতি ও ঐক্যকে শক্তিশালী করবে। আমরা যদি আমাদের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে চাই, তাহলে মিত্রদের মধ্যে ন্যায্য ও সমানভাবে দায়িত্ব ভাগ করে নিতে হবে। একই সাথে প্রতিরক্ষা শিল্পে বাণিজ্যের পথে থাকা বাধাগুলো দূর করতে হবে। গাজা পুনর্গঠনের লক্ষ্যে সাইপ্রাসে দুদিনের বৈঠকে বসছে বোর্ড অফ পিস। গেল বছর বোর্ড অফ পিস নামের এই আন্তর্জাতিক উদ্যোগটি গ্রহণ করা হলেও ইরান যুদ্ধের কারণে এতদিন কোনো তৎপরতা দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর বুধ ও বৃহস্পতিবার সাইপ্রাসে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প সহ বোর্ড অফ পিসের অন্য টেকনোক্রেট সদস্যরা। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষিত গাজা শান্তি চুক্তির পরই আলোচনায় আসে বোর্ড অফ পিস প্রসঙ্গ। এটি মূলত গাজায় যুদ্ধ অবসানের একটি রূপরেখা। এই বোর্ডের ধারণা দিয়ে ট্রাম্প তখন বলেছিলেন, কেবল গাজা নয়, বিশ্বের যে কোনো সংঘাত সমাধানে তার এই ধারণা কাজে আসবে। ট্রাম্প নিজে এই বোর্ডের চেয়ারম্যান। এটির দায়িত্ব হল বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে ভূমিকা রাখা। এটির নির্বাহী কমিটিতে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও আবাসন ব্যবসায়ী জ্যারেড কুশনার। খসড়া রূপরেখা অনুযায়ী সদস্য দেশগুলো 3 বছরের জন্য এই বোর্ডে থাকবে। এজন্য সদস্য দেশগুলোকে প্রতি বছর এই বোর্ডে $1 বিলিয়ন অর্থায়ন করতে হবে। এরই মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত 35টি দেশ সদস্য হিসেবে যোগ দিতে সম্মত হয়েছে। যদিও ইউক্রেন রাশিয়ার সঙ্গে এই বোর্ডে থাকা নিয়ে আপত্তি জানিয়েছে। বিতর্ক তৈরি হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই বোর্ডে রাখা নিয়ে, কারণ তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবের মাধ্যমে এই বোর্ডকে স্বীকৃতি দিয়েছে। তবে এই স্বীকৃতি কেবল 2027 সাল পর্যন্ত গাজা পুনর্গঠনের প্রশাসন হিসেবে। তবে এই বোর্ডকে জাতিসংঘের সাথে সাংঘর্ষিক মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প জাতিসংঘের প্রতি খুব একটা শ্রদ্ধাশীল নন। 1945 সালের পর তৈরি আন্তর্জাতিক নীতি ও নিয়মকেও তিনি গুরুত্ব দেন না, বরং ধাপে ধাপে সেগুলোকে পাশ কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে একটি বিকল্প কাঠামো তৈরি করতে চান। ট্রাম্প ঘোষিত এই বোর্ড অফ পিসকে জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং জেনেভা কনভেনশনকে পাশ কাটানোর চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইফাতিরা, স্টার নিউজ। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 50,000 মানুষ। আরও বিপুল সংখ্যক মানুষের মরদেহ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। 5 দিন পর জীবিত বের করে আনা হয়েছে আরেক তরুণকে। ভূমিকম্পের 32 ঘন্টা পর ধসে পড়া এই ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। এর আগে লা গায়রা এলাকায় আরেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া 21 বছর বয়সী এক যুবককে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষ করতালি দিয়ে উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই,
আমি শুধু একজন তরুণ যে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে 5 দিন আটকে ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আজ আমি জীবিত। তিনি আমাকে সেখান থেকে বের করে এনেছেন এবং তার ফেরেশতাদের পাঠিয়েছেন। কারা সেই ফেরেশতা? তারা হলেন সেই মানুষগুলো যারা আমাকে উদ্ধারের জন্য নিরলস পরিশ্রম করেছেন। কারাকাসে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় জীবিত একটি কুকুরছানা। ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়ে গেছে। এখনো নিখোঁজ অন্তত 50,000 মানুষ। সময় যত গড়াচ্ছে এই মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই শেষ হয়ে আসছে। আরও বহু মানুষের মরদেহের ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। অন্তত 2500 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই পুরোপুরি ধসে পড়েছে। তাই ইতিমধ্যে যে সংখ্যাটি জানানো হয়েছে তার চেয়ে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আমরা মনে করছি। একটি আনুমানিক ধারণা দিতে পারি, কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা 10,000 মরদেহ বহনের ব্যাগ সংগ্রহ করেছি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে কয়েক ডজন আন্তর্জাতিক দল এবং শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের 5 দিন পর অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বিতর্কিত নেতা মাচাদো। 24 জুন থেকে ভেনেজুয়েলায় ফিরে যাওয়া আমার জন্য জরুরি হয়ে উঠেছে, যাতে আমরা একটি পরিবারের মতো এই বিপর্যয়ের মোকাবেলা করতে পারি। পরিবারের কোনো সদস্য কষ্টে থাকলে যেমন সবাই পাশে দাঁড়ায়, আমরাও তেমনভাবে একসঙ্গে এই দুর্যোগের মুখোমুখি হতে চাই। ধ্বংসস্তূপের নিচে যখন চলছে জীবনের সন্ধান, তখন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। পুশিন নিয়ে সীমান্ত উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঞ্চল চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের যৌথ মহড়া চালিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলঢাকা সেতুতে এই আকস্মিক মহড়ায় যোগ দেয় ভারতের সব বাহিনী। ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। পুশিন নিয়ে বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মধ্যেই চিকেন নেকের নিরাপত্তায় এবার নজিরবিহীন তৎপরতা দেখা গেছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জলঢাকা সেতুতে একটি বড় ধরনের যৌথ মহড়া চালায় ভারতের বিভিন্ন নিরাপত্তা বাহিনী। এতে অংশ নেয় দেশটির আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ ও রেল পুলিশ। যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা আকস্মিক হামলা মোকাবেলায় মূলত এই ধরনের বিশেষ মহড়া চালানো হয়। ভারতীয় সূত্র বলছে, যে কোনো নিরাপত্তা হুমকি রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এই সেতুতেই চালানো হলো একটি আগাম প্রস্তুতিমূলক যৌথ মহড়া। আকস্মিক কোনো নিরাপত্তা হুমকি বা জরুরি পরিস্থিতিতে আধা সামরিক বাহিনীর সদস্যরা কিভাবে দ্রুত পজিশন নেবে এবং স্থানীয় পুলিশ ও রেল পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তা বাস্তবসম্মতভাবে খতিয়ে দেখা হয় এই মহড়ায়। বিশেষ এই মহড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ধূপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি রোড স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত এই গুরুত্বপূর্ণ করিডোরে যে কোনো বড় সংকটের সময়ে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে নিখুঁত যোগাযোগ ও দ্রুত সমন্বয় বজায় রাখাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিজেপিকে উদ্দেশ্য করে জনসভায় বিরূপ মন্তব্যের জেরে 2টি অভিযোগ দায়ের করেছে ক্ষমতাসীন দল। জবাবে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হুমায়ুনকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে। এ নিয়ে উত্তাল হয়েছে রাজ্যের সংসদ। বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা
বহন করার লোক থাকবে না। এভাবেই বিজেপিকে দাপট কম দেখাতে বলেছিলেন মুর্শিদাবাদের নওদার এমপি ও আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। এখানে বাবরি মসজিদের কাছে উল্টো দিকে মুসলমানদের কিছু ছেলেকে টাকা দিয়ে এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। তার বক্তব্যের কিছু শব্দ ছিল আপত্তিকর, জানিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনা সমালোচনার ঝড়। আমার মনে হয়েছে যে এনআরটি যারা আপনাকে আমি বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। শেষমেশ ঘটনা নিয়ে সোমবার উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম ক্ষুব্ধ বক্তব্য দেন, সেই সঙ্গে হুমকি দেন হুমায়ুনকে, বলেন সময় এসেছে তাকে শিক্ষা দেয়ার। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি, যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। হুমায়ুনের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শুভেন্দু। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে নতুন দল গঠন করেন হুমায়ুন কবির। এবারের বিধানসভায়ও তিনি জয় পান। গত বছর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভায় সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ তোলা বিধায়কদেরও অন্যতম হুমায়ুন কবির। এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে আরও কঠোর আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। এই আইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট আর টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারির এখতিয়ার পাবে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে আইন ভঙ্গের দায়ে জরিমানার হার 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে 99 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে উন্নীত করা হবে। কঠোর আইন করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের উপস্থিতি শূন্যে নামিয়ে আনতে পারছে না অস্ট্রেলিয়া। গত বছর 16-র নিচে বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট আর টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলীয় সরকার। কিন্তু দেশটির অভিজ্ঞতা বলছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশু এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এ ব্যাপারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারির দুর্বলতা দেখছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। তাই এবার আইনটি আরও কঠোর করার পথে হাঁটছে অস্ট্রেলিয়া। শিগগিরই সংসদে প্রস্তাবিত একটি নতুন আইন উপস্থাপন করতে যাচ্ছে সরকার। এই আইনে 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও কঠোর নিষেধাজ্ঞা আনা হবে। সেই সাথে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। More than 5 million social media accounts for under 16s have been deactivated. আমরা একটি আইন প্রস্তাব করব যা আরও এগিয়ে গিয়ে নিশ্চিত করবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো 16 বছরের নিচে শিশুদের তাদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে তাদের সব ক্ষমতা ব্যবহার করছে। আমরা জরিমানা দ্বিগুণ করছি এবং ই-সেফটি কমিশনারকে বিশ্বমানের ক্ষমতা দিচ্ছি যাতে তারা বাধ্যতামূলকভাবে আইনটি মানাতে পারে। এটাই সঠিক পদক্ষেপ। নতুন আইনে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্বিগুণ জরিমানা করার পাশাপাশি কোন পদ্ধতিতে তারা শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ঠেকাচ্ছে সেটি জানাতেও বাধ্য করবে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের বার্তা হলো আমরা থামছি না। আপনারা এই আইন বাধাগ্রস্ত করার জন্য যতই চেষ্টা করুন না কেন, আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করব যে আইনটি কার্যকর হবে।
অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ইসেফটি যদি মনে করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আইনের আওতায় যথেষ্ট তৎপর নয়, তবে তাদের বাধ্য করতে আইনটি প্রয়োগ করবে সরকার। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।